আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 29, লেখনীতে সুরাইয়া রাফা। কক্সবাজার, বাংলাদেশ। কক্সবাজারের অন্যতম বিলাসবহুল 5 তারকা রিসোর্ট রয়্যাল টিউলিপ। ইনানি বিচ সংলগ্ন রিসোর্টটির বেশিরভাগ কাস্টমারই হয়ে থাকে বিত্তশালী, ক্ষমতাবান কিংবা ফরেইনার। ফলস্বরূপ সম্পূর্ণ ব্যক্তিগত সি বিচ থেকে শুরু করে মার্কেট, প্রশস্ত সুইমিং পুল, রেস্টুরেন্ট সবকিছু এই রিসোর্টের সুবিধার তালিকার অন্তর্ভুক্ত। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। আকাশে উদ্ভাসিত গোধূলির শেষ লালিমাটুকু নৈর্স্বর্গে মিলিয়ে গিয়ে এখন ঝলমলে নক্ষত্রের সুবিন্যস্ত বিচরণ। শীতের বিদায় বেলাতেও ধূসর কুয়াশায় ঝাপসা চারিপাশ। পায়ের তলায় সুস্পষ্ট টলমলে শিশিরের মোলায়েম আর্দ্রতা, যেন প্রিয় মৌসুম যাব করেও গা ছাড়িয়ে নিটেল হৃদ্যতায়। রিসোর্ট এরিয়ার আশপাশটা বেশ নির্জন আর কোলাহল মুক্ত। ট্যুরিস্ট স্পট হলেও ভিআইপি ব্যতীত জনসাধারণের আনাগোনা নজরে পড়ে না খুব একটা, কারণ জায়গাটা রেস্ট্রিকেট। ভিআইপিদের যথাযথ সুব্যবস্থা দিতে মসৃণ রাস্তার দুই ধারে গড়ে উঠেছে বেশ কিছু কনভিনিয়েন্স স্টোর। একচ্ছ নিরিবিলি কনভিনিয়েন্স স্টোরগুলো সন্ধ্যা রাতে কাস্টমারে পরিপূর্ণ। সেখান থেকে মাত্র কিছু কেনাকাটা সেরে বেরিয়েছে ঈশানী। শীতের রাতে নির্জন রাস্তায় রিকশার হদিশ মেলা দুষ্কর। অজ্ঞতা অপেক্ষায় দাঁড়িয়ে সময় নষ্ট করল না মেয়েটা। বাড়ি এখান থেকে বেশ দূরে, এখন হাঁটা না ধরলে রাত হয়ে যাবে অনেক। সেই ভেবে কাঁধের জুতসই টোট ব্যাগটা আর হাতের ভারী জিনিসগুলো নিয়ে ধীর কদমে বাড়ির পথে পা বাড়ালো ঈশানী। ল্যাম্পপোস্টের ঝকঝকে আলোয় পরিষ্কার দৃষ্টিসীমা, তাই হেঁটে যেতে বেগ পোহাতে হচ্ছে না মোটেই। সামনের দিকে হয়তো হলদে আলোর রোশনাই কমে যাবে খানিকক্ষণ, তখনই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নেওয়া যাবে ক্ষণ। আধারের ভয়ে ঘাবড়ালো না ঈশানী, ভেতরে সাহস সঞ্চার করে এগুলো সবেগে। তখনই নীরবতা ছাপিয়ে আকস্মাৎ বেজে উঠল মুঠোফোন। ফোনের আওয়াজে অতর্কিতে কম্পিত হলো ভীত মেয়েটার নাজুক হৃৎপিণ্ড। কয়েক সেকেন্ড অক্ষিপুট বুঝে নিজেকে সামলে নিল সে। সামান্য ফোনের আওয়াজে ওর এহেন হৃৎকম্পন দেখে মনে হচ্ছে অযাচিত কোনো বেনামি আশঙ্কায় নিরন্তরে বুঁদ হয়ে আছে মেয়েটা। টোট ব্যাগের সাইড পকেটে আপন সুরের তরঙ্গের ছড়ে ভেসে যাচ্ছে যান্ত্রিক বস্তুটি। সময় অতিবাহিত করল না ঈশানী। ন্যস্ত হাতে টেনে টেনে পকেট থেকে বের করে আনলো মোবাইলখানা। অতঃপর স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে এক পল অবলোকন করেই হাসি মুখে রিসিভ করলো সেটি। কানে ধরার প্রয়োজন পড়ল না, ভিডিও কল দিয়েছে নিঝুম। এপাশ থেকে কল রিসিভ করার পরপরই কথার জোয়ার ভেসে এলো অপর প্রান্ত থেকে। কি রে, রাতের বেলা রাস্তায় কি করছিস? এখনো বাসায় যাসনি কেন? অধর প্রসারিত করে পিছলে হাসল ঈশানী, জবাব দিল, কাজ শেষে কিছু কেনাকাটা ছিল, তার উপর রাস্তায় রিকশাও নেই। বোধগম্য সুরে ফের প্রশ্ন ছুড়ল নিঝুম, কি বলিস? লাজ ফার্মা থেকে তোদের বাড়ি এত দূর? মেয়েটার ভবঘুরের স্বভাব আর গেল না। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। বলল, গত সপ্তাহে যে বললাম লাজ ফার্মের চাকরিটা আরও 2 মাস আগে ছেড়ে দিয়েছি, সেটা ভুলে গেলি? নিজের মাথায় চাটি মারে নিঝুম। ভোলাভুলির স্বভাব ওর বহুদিনের। পুনরায় প্রশ্ন করার ফুরসত না দিয়ে নিজেই বলতে আরম্ভ করে ঈশানী, এখন একটা বুটিক হাউসে আছি, স্যালারিও ভালো। বার্মিজ মার্কেট বাড়ি থেকে অনেকটা দূরে, তবে প্রাইভেট এরিয়ায় হওয়াতে ঝামেলা মুক্ত। নির্লিপ্তে মাথা দোলালো নিঝুম। মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মনটা খুব বেশি ভালো নেই। ফলশ্রুতিতে আগ বাড়িয়ে শুধালো ঈশানী, তোকে আজ এত আনমনা লাগছে কেন বলতো? কিছু হয়েছে? স্টাডি টেবিলের এক কোণে স্থবির দাঁড়িয়ে থাকা টেবিল ল্যাম্পের সুইচটাকে অন অফ করতে করতে ভীষণ স্বরে জবাব দিল নিঝুম, আমি একজনকে খুঁজছি রে ইস্যু, কিন্তু পাচ্ছি না। তাকে খুঁজে পাবার প্রয়াসে কতগুলো বিকেল সেই সি বিচে বসে রইলাম, বিনা ফুরসাতে কাটিয়ে দিলাম ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার দেখা পেলাম না। তুই ঠিক কার কথা বলছিস বলতো? ভাবনার সুতো ছেড়ে যায় নিঝুমের। চকিতে মোবাইল স্ক্রিনে চোখ বুলিয়ে নাসূচক মাথা নাড়ায় নীরবে। কথা ঘোরানোর পায়তারা করে বলে, তোর হাতে ওগুলো কি বলতো? দেখে মনে হচ্ছে বেশ ভারী। সম্মতি জানিয়ে ঈশানী তপ্ত শ্বাস ছেড়ে বলল, এগুলো সিকিউরিটি ক্যামেরা, বাড়িতে গিয়ে রুমে লাগাবো, 2-1টা নিজের সাথেও রাখবো। ঈশানীর কথায় ভুরু কুঁচকে গেল নিঝুমের। সবটুকু মনোযোগ স্থির হলো মোবাইল স্ক্রিনে।
চটজলদি কৌতূহলে স্বরে বলে উঠল, সিকিউরিটি ক্যামেরা মানে? হুট করে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি ইস্যু? বাক্য শেষে অট্ট হাসিতে ফেটে পড়ল নিঝুম। মুহূর্তেই ভ্যানিশ হলো ওর হৃদয়ের উৎপীড়ন। কিন্তু ঈশানী? বিমূর্ত তার ফ্যাকাশে মুখায়ব। আমার কেন যেন মনে হচ্ছে আমাকে কেউ সারাক্ষণ স্টক করে নিঝুম, শুধু রাস্তাঘাট কিংবা মোবাইল ফোনে নয়, এমনকি বাড়িতেও। ঈশানীর কথা স্তব্ধ হয়ে গেল নিঝুম। মুহূর্তেই উবে গেল খিলখিল হাসির ঝংকার। মলিনতা গ্রাস করল সমগ্র মুখমণ্ডল। তৎক্ষণাৎ আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এপাশ থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঈশানীর নিগুড় চিত্ত চিরে। চিন্তিত স্বরে বলল, জানি না, গত 2 মাস ধরে আমাকে কেন্দ্র করে আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রচণ্ড উদ্বেগ দিচ্ছে মস্তিষ্কে, যেন সবকিছু একই সূত্রে গাঁথা। তার উপর ওই রেস্টিগেট নাম্বারটা। কি হয়েছে গত 2 মাসে? কথা বলতে বলতে কখন যে ইনানির সড়ক ছাড়িয়ে মহল্লার সরু গলিতে পা বাড়িয়েছে খেয়াল নেই ইস্যুর। এই রাস্তার ল্যাম্পপোস্টগুলো নষ্ট পড়ে আছে, আলোর দিশা নেই। সহসা ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে ফের নিঝুমের কথায় মনোযোগ স্থির করে ঈশানী। নানান জটিলতায় একাগ্র প্রশ্নবিদ্ধ মেয়েটা কথার মাঝে ধীরে ধীরে ডুবে যায় ভাবনার অতলে। লার্জ ফার্মে যুক্ত হওয়ার পর বেশ কয়েকদিন ভালোই গিয়েছিল। ঈশানী যতটা অনুমান করেছিল ঠিক ততটাও কঠিন ছিল না কাজটা। ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য স্টাফরাও ছিল বেশ বন্ধুসুলভ আর দায়িত্বশীল। অন্তর্মুখী স্বভাবের ঈশানী তখনও সহজ হয়ে উঠতে পারেনি সকলের সঙ্গে, তবে কাজটাকে আঁকড়ে ধরেছিল নিজের সবটুকু পরিশ্রম দিয়ে। কিন্তু চাকরির প্রায় সপ্তাহখানিকের মাথায় এক অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হতে হয় ইস্যুকে। লাঞ্চ টাইম চলছিল তখন, যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। সকালে সেভাবে বোঝাপড়া হয়ে ওঠেনি বলে স্টোরের এক কোণে বসে নিরিবিলি মধ্যাহ্নভোজ সারছিল ঈশানী। ঠিক এমন সময় ভারী ভারী ঔষধ ভর্তি স্কয়ার বক্স আর কার্ডবোর্ডের আড়াল থেকে ভেসে আসে ক্ষীণ কন্দনের আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে ঈশানী। প্রথমে মতিভ্রম ভেবে এড়িয়ে গেলেও পরপর কয়েক দফা ক্ষীণ আর্তনাতে সচকিত হয়ে ওঠে ওর ষষ্ঠ ইন্দ্রিয়। সহসা খাবার নিয়ে বসে রইল না ঈশানী। তাড়াহুড়ো করে উঠে সরু কদমে এগিয়ে গেল জিনিসপত্র ভর্তি অন্ধকার স্টোর রুমের অভিমুখে। কয়েক দফা কাবার্টের আঁকাবাঁকা স্তূপ পেরিয়ে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যপটের সাক্ষী হয়ে থমকালো ইস্যু। দেখল ওর থেকে কয়েক হাত দূরে সকলের দৃষ্টির আড়ালে ভালো মানুষ সেজে থাকা শপের ম্যানেজারের পশুসুলভ আচরণ। সেই তখন থেকে বিশ্রীভাবে গালিগালাজ করছে একটা ফিমেল স্টাফকে। শাসনের নাম করে বারবার দৃঢ় হাতে স্পর্শ করছে মেয়েটার নাজুক শরীরের বিভিন্ন স্থান। কাজের দোহাই দিয়ে আজে বাজে কথা বলার পাশাপাশি চোখের লোলুপ দৃষ্টি দিয়ে যেন গিলে খাচ্ছে মেয়েটাকে। নাম মনিয়া। বয়সে ঈশানীর থেকে ছোট হবে। অহেতুক নোংরা হাতের স্পর্শে ক্রমাগত কুঁকড়ে যাচ্ছে মেয়েটা। নিঃশব্দে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে অশ্রুজল বিসর্জন দিচ্ছে অবিরত। সুইট ডেমন। দাঁত পিষে বিড়বিড়ালো ঈশানী। চোখের সামনে এহেন দৃশ্য অবলোকন করেই মুহূর্তে ক্রোধান্বিত হয়ে ওঠে ওর ভেতরের আগ্রাসী সত্তা। ফলস্বরূপ জোর পদধ্বনিতে এগিয়ে গিয়ে এক ছটকায় মুনিয়ার শরীর থেকে লোকটার হাত সরিয়ে দিল রক্তিম চেহারার নীলাম্বরী। আচমকা কাণ্ডে হতচকিত হলো লোকটা। তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে ধমকে উঠল ঈশানীকে, সাহস তো কম নয় তোমার, আমার কাজে বাধা দিচ্ছ? মেয়েদের ফিজিক্যাল অ্যাবিউজ করাটা বুঝি আপনার কাজ? জ্বলন্ত নীল চোখে দাউ দাউ করছে ক্ষুব্ধতা। মুখশ্রী জোরে অকৃত্রিম লাবণ্যতার দ্যুতি। চেহারায় ভয়ের লেশমাত্র নেই। ঈশানীর এমন গায়ে পড়া প্রতিবাদ দেখে খেকিয়ে উঠল লোকটা। কণ্ঠে একরাশ বিরক্তি ধরে রেখে বলল, ভুল করছে তাই শোধরানোর জন্য শাসন করছি, বেশি ফটর ফটর না করে যাও তো কাজে যাও। নির্দ্বিধায় মুনিয়ার হাত চেপে ধরে ঈশানী কঠোর স্বরে বলে, আমি তো যাবই, সাথে মুনিয়াও যাবে। তৎক্ষণাৎ মুনিয়ার অন্য হাতের কবজিটা শক্ত করে টেনে ধরে ম্যানেজার। ঈশানীর চোখের কঠিনতা পরখ করে অত্যন্ত রূঢ় স্বরে বলে, আমার অনুমতি ছাড়া এক পাও এগোবে না মুনিয়া। চাকরি হারানোর ভয় থাকলে এক্ষুনি কাজে যাও। দেখে কি মনে হচ্ছে ভয় পাচ্ছি আদৌ?
এক বলে ছক্কা হাঁকালো ঈশানী। লোকটার লোলুপ দৃষ্টিপানে আঙুল ইশারা করে বিদ্রুপাত্মক স্বরে বলল, আপনার এই নোংরা চেহারাটা সবার সামনে আসা উচিত। কথা শেষ করে মুনিয়াকে আশ্বস্ত করল ঈশানী। পৃষ্ঠদেশে সম্মোহনী হাত বুলিয়ে বলল, মুনিয়া চলো। এগোলো না মুনিয়া, উল্টো কুণ্ঠিত দৃষ্টি ফেলে আড়ষ্ট হয়ে চেয়ে রইল ম্যানেজারের পানে। কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? এবারও ঈশানীর কথায় কোনোরূপ প্রত্যুত্তর করল না মেয়েটা। বিনা বাক্যে মাথা নামিয়ে চুপচাপ চেয়ে থাকলো শুধু। মুনিয়ার এই নিশ্চুপতা ম্যানেজারের জন্য ছিল ঈশানীকে পরাস্ত করার মোক্ষম হাতিয়ার, আর সঙ্গে সঙ্গেই সেটা প্রয়োগ করল লোকটা। এগিয়ে এসে মুনিয়ার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে অত্যন্ত বিশ্রী ভাষায় ধরাশায়ী করতে উঠে পড়ে লাগলো সে। ফাউল মেয়ে ছেলে, বেশি লায়কগিরি দেখাচ্ছ এখানে। আমার স্টাফদের আমার পেছনেই লাগিয়ে প্রতিবাদ শেখানো হচ্ছে। এমনভাবে সর্বনাশ করে ভাইরাল করব না যে সারা জীবনের মতো প্রতিবাদের শখ ঘুচে যাবে। তার মানে মুনিয়াকেও একইভাবে ভয় দেখিয়েছেন? দুই হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে ওঠে ঈশানী। ওর জুৎসই কথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে লোকটা। মেজাজের খই হারিয়ে আক্রমণাত্মক স্বরে বহিঃপ্রকাশ ঘটে তৎক্ষণাৎ। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই শক্ত থাবায় ওর চুল টেনে ধরে লোকটা। রেশমের মতো মোলায়েম চুলগুলো খামচে ধরে রাগে গজরাতে গজরাতে বলে ওঠে, বড্ড বেশি কথা বলিস তাই না মাকে? তোর ভিডিও করবো এবার। একা এতটা দুঃসাহস দেখানোর অনুশোচনায় ভেতরে ভেতরে শিউরে ওঠে ঈশানী। রাশিয়াতে কাটিয়ে আসা ওই নৃশংস কালো দিনগুলো মুহূর্তেই হানা দেয় মস্তিষ্কে। মনের সংখ্যায় আড়ষ্ট হয়ে গতি হারায় আত্মবিশ্বাস। ভেতরে ভেতরে যাই হয়ে যাক না কেন দমে যায় না সে। হাতের কাছে কুড়িয়ে পাওয়া কার্ডবোর্ড দিয়ে আচমকা আঘাত করে বসে লোকটার মুখ বরাবর। নমনীয় কার্ডবোর্ডের আঘাতে টলল না ম্যানেজার, বরং দ্বিগুণ ক্রোধে ওকে ছুঁড়ে মারল স্তূপাকৃতির ঔষধের বক্সগুলোর ওপর। মুহূর্তেই ঝনঝন করে ভেঙে গেল সব। কাচের শিশিগুলোর ধারালো আঘাতে পিঠ থেকে শুরু করে হাতের তালু অবধি ছিঁড়ে ফুঁড়ে একাকার। সঙ্গে সঙ্গে অতর্কিত যন্ত্রণায় দিশেহারা হয়ে চোখ খিচে ব্যথাতুর আর্তনাদ করে ওঠে ঈশানী। ওর নিগুড়ো আর্তনাদের তোরে মনে মনে পৈশাচিক আনন্দ লাভ করল লোকটা। ফলস্বরূপ একই কাজের পুনরাবৃত্তি করল ফের। পরপর দুইবার একইভাবে আঘাত প্রাপ্ত হওয়ায় ব্যথায় নীল হয়ে উঠল রমণের সর্বাঙ্গ মুখমণ্ডল। কয়েক মিনিটের মাথায় রক্তিম স্যাঁতস্যাঁতে বর্ণ ধারণ করল অফ হোয়াইট কুর্তিটা। হাতের মাঝে বিঁধে আছে স্বচ্ছ কাচের টুকরো। প্রবাহমান রক্তের স্রোতে ভরে উঠছে সমগ্র মেঝে। সেদিকে যে প্রবল যন্ত্রণায় হাঁসফাঁস করে ওঠে ঈশানী। ওদিকে সুযোগ পেয়ে মুনিয়া দৌড়ে গেল আউট লেখে। কাহিনী বিশ্লেষণ করার কোনরূপ পায়তারা না করে হাঁপাতে হাঁপাতে ডেকে নিয়ে এলো সব স্টাফদের। হতচকিত মুনিয়াকে দেখে স্টাফদের পাশাপাশি কয়েকজন কাস্টমারও ভ্রান্ত হয়ে ছুটে গেল ভেতরে। তাদের মধ্যে অনেকেই সেদিনকের মতো ঘটনার ইতি ঘটে এখানেই। কথার এক পর্যায়ে রাগে রণচণ্ডী রূপ ধারণ করে নিঝুম। ফুটন্ত তেলের মতো চিরবিরিয়ে উঠে বলে, কি বলিস, পুলিশ আসেনি? কোমরে দড়ি বেঁধে চোরের মতো পেটানো উচিত ছিল শালাকে। আমি হলে ওর পুরো গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী, শীতল কণ্ঠে জবাব দেয়, পুলিশ এসেছিল, তবে সেদিন নয়, তার পরের দিন ম্যানেজারের লাশ নিতে। কি? হকচকালো নিঝুম। তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে শেষ করলো পুরোটা। পরক্ষণে কৌতূহলী স্বরে শুধালো, কিভাবে হলো এটা? কে মারলো ম্যানেজারকে? জানি না, এটাই সব থেকে বড় মিস্ট্রি। কথায় কথায় আবারও 2 মাস আগের অতীতে ফিরে গেল ঈশানী। সেদিন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা শেষে স্টাফদের সাহায্যে বাড়ি পৌঁছায় ঈশানী। মনে মনে সিদ্ধান্ত নেয়, লাজ ফার্মতে আর চাকরি করবে না ও, যার দরুন 7 কর্মদিবসের পারিশ্রমিক আর নিজের জিনিসপত্রগুলো ফিরিয়ে আনার প্রয়াসে পরের দিন অসুস্থ শরীর নিয়েও আবারও শপে উপস্থিত হয় ঈশানী। তবে সেখানে গিয়েই যেই আকস্মিক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় তা এই জীবনে ভুলতে পারবে না ও। চোখের সামনে দুলে ওঠে পুরো দুনিয়া।
হতবিহ্বল চিত্তে আহাম্মকের মতো হাঁ করে চেয়ে থাকে এক রাত্রির ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া লাজ ফার্মের দিকে। আশপাশের সব দোকান ঠিকঠাক, শুধু লাজ ফার্ম উধাও। দেখে মনে হচ্ছে ভারী বস্তু তোলা যন্ত্রের সাহায্যে কেউ গুড়িয়ে দিয়েছে সবটাকে। কিন্তু কে? ভেতরের কৌতূহল দমাতে পারল না ঈশানী। ভারী কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল কিছুটা সামনে। মার্কেটের অধিকাংশ মানুষ এখানে উপস্থিত। সংকুচিত বদনে ঈশানীও এগিয়ে গিয়ে দাঁড়ালো এক কোণে। তখনই কর্ণগোচর হলো কোনো এক অজ্ঞাত মেয়ে মানুষের হৃদয় বিদারক হাহাকার। এহেন কান্নার আওয়াজে সমস্ত শরীর তীরতিরিয়ে কেঁপে ওঠে ঈশানীর। নিগুড় যন্ত্রণায় হু হু করে উঠছে অন্তঃকরণ। মনে মনে ভাবতে থাকে, ওদিকে কি এমন হয়েছে, এমন করেই কেন কাঁদছে ওই মহিলা? ঈশানীর ভাবনার মাঝেই রেস্টিগেট বেষ্টনী ভেদ করে একে একে বাইরে বেরিয়ে আসে পুলিশের গোয়েন্দা বিভাগের সাদা পোশাকধারী টিম। শুধু তারাই নয়, সঙ্গে ছিল সাদা কাপড়ে আচ্ছাদিত একটি লাশের কফিন। কিছুটা ভীতগ্রস্ত হয়ে ঈশানী এগিয়ে গেল লাশটার সম্মুখে। 7-5 না ভেবে একটানে সরালো কাপড়টাকে। কাপড় সরানোর সঙ্গে সঙ্গে বিদঘটে এক নৃশংস চেহারা দৃষ্টিগত হতেই অন্তরাত্মা ধরফর করে ওঠে ওর। মাত্রাতিরিক্ত আতঙ্কে বিভীষিকার ন্যায় খামচে ওঠে ওর দুর্বল চিত্ত। মাত্র কয়েক মুহূর্তের মাঝে গড়গড় করে বমি করে চারিদিক ভাসিয়ে দিল ঈশানী। ওর এহেন কাণ্ডে তাড়াহুড়ো করে লাশে গাড়িতে তুলল পুলিশ। আশপাশ থেকে কয়েকজন মানুষ বলাবলি করছে, বমি করবে না? কি হাল করেছে লাশটার, দেখেছো? মানুষের আকৃতিটুকু অবশিষ্ট নেই আর। পুলিশ বলল, মৃত্যুর পরেও ঔষধের ভাঙা শিশি দিয়ে ইচ্ছে মতো কেটে ছিঁড়ে একাকার করছে শরীরটাকে। চামড়া তো নেই, তার উপর চোখ, দাঁত, এমনকি নাড়ি ভুঁড়ি পর্যন্ত অস্তিত্ব নেই। সব কিছু টুকরো টুকরো করে ফেলেছে। তার চেয়েও বড় কথা হলো, এত মরণাস্ত্র বাদ দিয়ে শুধুমাত্র ঔষধের শিশির সাহায্যে এমনভাবে হত্যাকাণ্ডের পেছনে কারণটা কি? ঠিক কোন ধরনের শত্রুতা হলে ওষুধের শিশি দিয়ে এইভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে পারে অন্য একজন মানুষ? এমন নৃশংস খুনের বর্ণনা শুনে আতঙ্কিত সকলে। চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। আপাতত সকলের দৃষ্টি পুলিশের বিবৃতির পানে নিবদ্ধ। ঠিক এমন সময় অযাচিত সেই ক্রন্দনরত মহিলার আওয়াজ ভেসে এলো ফের। এই মেয়েটার সঙ্গেই গতকাল ঝামেলা হয়েছিল আমার স্বামীর, আর আজ তার এমন নৃশংস মৃত্যু। সব দোষ ওর। ওই মেরেছে আমার স্বামীকে। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা সাইকো, খুনি। বিস্মিত হলো সকলে। জনসাধারণের সবটুকু মনোযোগ মুহূর্তে স্থির হলো ঈশানীর পানে। সবার সন্দিহান চাহনিতে শঙ্কিত হয়ে কুণ্ঠায় মিলিয়ে গেল ভীত মেয়েটা। শুষ্ক একটা ঢোক গিলে অপরাধীর ন্যায় নুইয়ে ফেলল আপন মাথা। ম্যানেজারের স্ত্রী অগ্রাসী হয়ে আরও কিছু বলতে যাবে, তার আগেই কঠোর আওয়াজে মহিলাকে থামিয়ে দিল মুনিয়া। সবার মাঝ থেকে বলে উঠল, কাকে দোষ দিচ্ছেন আপনি? কাল আপনার স্বামী ঈশানী আপুর সঙ্গে ঠিক কি করেছে আদৌ ধারণা আছে আপনার? মেয়েটা না থাকলে মান সম্মান হারানোর লাঞ্ছনায় কাল আত্মহত্যা করে জীবন খোয়াতে হতো আমায়। আর আপনি বলছেন আপনার স্বামীর সঙ্গে ঈশানী আপুর ঝামেলা? শুনুন, কাল আপনার স্বামী না, শুধু কাল, গত 1 বছর ধরে আপনার স্বামী ফিমেল স্টাফদের সাথে যা যা করছে তাতে মৃত্যুর মতো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল তার। কিন্তু আফসোস, আইনের হাতে শাস্তি ভোগ করার আগেই পটল তুলেছে সে। তাই ভুক্তভোগীদের দোষারোপ করা বন্ধ করুন, নয়তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে। আর কেন বললেন ঈশানী আপু আপনার স্বামীকে মেরেছে, তাই তো? যদি তেমন কিছুই হতো তাহলে সারা রাত হত্যাযজ্ঞ চালিয়ে সকাল সকাল নিশ্চয়ই চেহারা দেখাতে আবার শপে আসতো না সে। তাছাড়া গতকাল আপনার স্বামী যেইভাবে একের পর এক আঘাত করেছে, তারপরেও এত শক্তি কোথায় বলুন তো? মুনিয়ার সঙ্গে একে একে সায় জানালো সকলে। দমে গেল ম্যানেজারের স্ত্রী। তর্ক থামিয়ে ফের শুরু করে দিল স্বামীর নাম করে অজস্র বিলাপ। সকলের মতামত আর বক্তব্য শুনে অনুসন্ধানের অজুহাত দিয়ে সেদিনের মতো চলে গেল গোয়েন্দা পুলিশ। অসহনীয় দুশ্চিন্তা আর ভয়াবহ স্মৃতিকে পিছে ফেলে অবশেষে বাড়ি ফিরল ঈশানী।
তবে শেষ আশ্রয়স্থলে ফিরেও শান্তি মিলল না ওর। সদর দরজা ডিঙিয়ে বসার ঘরে পা রাখতে না রাখতেই নজরে এলো পরিবারের সচকিত আলোচনা। মামা আর মা কোনো একটা ছবি নিয়ে নিগুড় আলোচনায় মত্ত। তাদের বিস্তৃত সংলাপ শুনে মনে হলো কারোর বিয়ের আলোচনা চলছে। ঈশানীর ইচ্ছে হলো না সেদিকে কান দিতে, সহসা পা ফেলে এগোতে লাগলো সিঁড়ির পানে। তবে ওঠার ফুরসত পেল না আর, তার আগেই পিছু ডাকলেন মামা। অপ্রস্তুত হলো ঈশানী, না চাইতেও জোরপূর্বক হেসে এগিয়ে গেল বসার ঘরে। ঈশানী এগিয়ে এলেও ওর মুখের সামনে একটা ছবি বাড়িয়ে দিল রোকেয়া প্রাচী। আবেগহীন স্বরে বলল, বিয়ের কথা চলছে, মেয়ে তাদের পছন্দ হয়েছে, খুব শীঘ্রই হয়তো দিন তারিখ ঠিক হবে। কার কথা বলছো মা? কৌতূহলী ঈশানীর কণ্ঠস্বর। আহত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, তবে কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই ওর হৃদয়টাও দুরূহ বেদনায় আহত হতে চলেছে। কার আবার? এই বাড়িতে বিবাহ উপযুক্ত মেয়েকে অবশ্যই তুই। ঈশানী যা সন্দেহ করেছিল তাই। মুহূর্তেই ভগ্ন হৃদয়টা বেদনার অভিলাষে গুড়িয়ে গেল যেন। মা! আহত স্বরে শব্দটা উচ্চারণ করে স্তম্ভিত পায়ে দাঁড়িয়ে রইল ইস্যু। যেন বাক শক্তি হামেশাই লোপ পেয়েছে ওর। রোকেয়া প্রাচীর ভাবাবেগ পরিবর্তন না তাতে, বরাবরের মতোই কঠোর আর অভিব্যক্তি তার। মা মেয়ের নীরব দ্বন্দ্ব লক্ষ্য করে উঠে দাঁড়ালেন মামা। ভাগ্নির মাথায় স্নেহের হাত বুলিয়ে শান্ত স্বরে বোঝালেন, মায়ের দিকটা বুঝবি না মা? তোর মা একা মানুষ, আর কত দিক সামলাবে বলতো? তুই আর উষা হলি ওর দায়িত্ব। দায়িত্বের অবহেলা কি কখনো চলে? তাছাড়া বাড়ির বড় মেয়ে হিসেবে পরিবারের প্রতি তোরও তো কিছু দায়িত্ব রয়েছে, তাই না? তাই বলছি, বিয়েটা হলে সবার মঙ্গল, রাজি হয়ে যা মা। মামুর অনুরোধটা রাখ এবার। বাকরুদ্ধ ঈশানী। পেলব কপল বেয়ে অহর্নিশ গড়িয়ে পড়ছে অভিমানী নোনা জল। মামার কথায় যথাযথ উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা অসহায়ের মতো জড়ানো গলায় বলে উঠল, আমাকে কি দুই দণ্ড শান্তিতে থাকতে দেওয়া যায় না মামু? একদম একাকী নিজের মতো, এটা কি খুব বেশি চাওয়া? দীর্ঘশ্বাস ছাড়লেন মামা। রোকেয়া রেগে মেগে অস্থির হয়ে গেলেও গতিগ্রস্ত হলেন না তিনি। দ্বিগুণ ধৈর্য নিয়ে মেয়েটাকে আদরের স্বরে বোঝালেন, তোকে তো আমরা পানিতে ছুঁড়ে ফেলছি না মা, বরং একটা সুন্দর সাজানো জীবনের দিকে ঠেলে দিচ্ছি। ছেলেটা বেশ ভালো, পয়সা কড়ির অভাব নেই। কক্সবাজারে বেশ কয়েকটা মোটেল রয়েছে। বয়স তোর চেয়ে খানিকটা বেশি, তবে দেখতে সুদর্শন। খানদানি পরিবার। বিয়েটা হলে তোকে সহ তোদের পুরো পরিবারকে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ানোর সামর্থ্য আছে। ওদের সঙ্গে আত্মীয়তা আমাদের ভাগ্যের ব্যাপার মা। এখন তুই রাজি হলে সব ঠিকঠাক। মামার কথায় থমকালো ঈশানী। গভীরভাবে মনে মনে ভাবল, এই তাহলে কাহিনী। ছেলে বড়লোক মানে এরা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। বুক চেড়ে বেরিয়ে এলো আহত দীর্ঘশ্বাস। পর মুহূর্তে ছোট্ট করে জানালো, আমার কিছুই বলার নেই। কথা শেষ করে দাঁড়ালো না আর, থমথমে পায়ে প্রস্থান করলো বসার ঘর। ঈশ্বর যাওয়ার পানে চেয়ে ফের গলা উঁচিয়ে শুধালেন মামু। ধরে নিলাম হ্যাঁ। যেতে যেতে নৈশব্দে উপহাস করে হাসলো ঈশানী। মনে মনে আওড়ালো, যেন আমার সম্মতি দিয়ে আদৌ কিছু যায় আসে। তারপর বিয়েটা ভাঙল কি করে? কথার এই পর্যায়ে এসে ঈশানীকে থমকে দিয়ে সবেগে প্রশ্ন ছুড়ল নিঝুম। বাড়ির কাছাকাছি ল্যাম্পপোস্টটা নিয়ম আলো ছড়াচ্ছে। মানুষজনের আনাগোনা নগণ্য, অথচ স্ট্রিট লাইটের নিচে বেঞ্চিটাতে হঠাৎ মনে হলো কেউ বসা। আনমনা চাহনি গায়েব হলো ঈশ্বর। সচকিত হয়ে চোখ ছোট ছোট করে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল এক পল। কই না, কেউ নেই। ইদানিং একটু বেশি ভাবি আমি। ধুর, কি হলো বল না, বিয়েটা ভাঙলো কি করে? ফের নিঝুমের কথায় কর্ণপাত করে ঈশানী। জানায়, বিয়ে ভাঙেনি তো। বিয়ের আগের রাতে ছেলের পুরো বাড়িসহ জ্বালিয়ে দিয়েছে কেউ। চোখ কপালে উঠে গেল নিঝুমের। ভয়াতুর স্বরে শুধালো, কি বলিস? ঠিক আছে তো ওনারা? কেউ বাঁচেনি। এক রাতের মধ্যে পুরো পরিবার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কলিজার পানি শুকিয়ে কাঠ। এসব কি হচ্ছে বলতো? পুলিশ কিছুই করতে পারছে না। হাত গুটিয়ে কেন বসে আছে তারা? জানি না। দুটো ঘটনাই পুলিশের নিকট অমীমাংসিত। এমনকি আমার কাছেও পুরোটাই মিস্ট্রি। তবে একটা জিনিস ভালোই হয়েছে,
বুঝলি, অহরহ বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়েছে একদম। সবাই মনে করে আমি অপয়া, সেই সঙ্গে আমার মাও। কথা শেষ করে ব্যথাতুর হাসল ইস্যু। কিয়ৎক্ষণ ভেবে নিঝুম শুধালো, রেস্ট্রিক্টেড কলের ব্যাপারে কিছু বলেছিলি? ফোনের নোটিফিকেশন অপশনে নজর বুলিয়ে জবাব দেয় ঈশানী। আর বলিস না, প্রায় এইরকম নম্বর থেকে হুটহাট মেসেজ আসে। আমি কিছুই বুঝতে পারি না নম্বরগুলো এমন প্রাইভেট কেন। তারপর কি সব সিলি মেসেজ, ধর সন্ধ্যাবেলায় মেসেজ আসবে গুড মর্নিং। ঈশানীর কথায় ফিকে হাসল নিঝুম, বলল, হবে হয়তো এলাকার কোনো বকাঠে আজাইরার কাজ। এসব নিয়ে এত ভাবিস না তো, বেশি ডিস্টার্ব করলে সিম পাল্টে ফেলিস। নীরবে হ্যাঁসূচক মাথা দোলালো ঈশানী। চট করেই বলল, আজ শুধু আমার কথাই শুনে গেলি, তোর কথা তো কিছু বললিই না। উৎকণ্ঠায় ঝুমঝুম করে ওঠে নিঝুম, ভীষণ আগ্রহ নিয়ে বলে, দেখেছিস আমি কতটা বেখেয়ালি, যেই কথাটা বলতে কল দিয়েছিলাম এতক্ষণে সেইটাই বলা হলো না। কি কথা বল তাড়াতাড়ি। ঈশানীর কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার। নিঝুম জানালো, খালামণির বাসায় বেড়াতে আসছি, খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে। হাজারো দুশ্চিন্তার মাঝে এইটুকুনি শুনে খুশিতে দুলে উঠল ঈশানীর বিষণ্ণ মন। পুলকিত বদনে জড়তাহীন বেসামাল কণ্ঠে বলল, সত্যি বলছিস? তাড়াতাড়ি আয় নিঝুম, আমাদের মার্কেটে বড় করে বসন্তের উৎসবের আয়োজন চলছে। তুই এলে দুজন একসাথে শাড়ি পরে যাব। নীরব হাসিতে প্রসারিত হলো নিঝুমের পেলব ওষ্ঠদয়। ছোট্ট করে জানালো, আচ্ছা যাব। কথা বলতে বলতে অবশেষে বাড়ির গেটে প্রবেশ করে ঈশানী। মেয়েটা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আধারের মাঝ থেকে কুয়াশার বুক চিরে নিঃশব্দে বেরিয়ে আসে কালো পোশাকধারী এক ঝাপসা অবয়ব। নীলাম্বরী যতদূর এগিয়ে যায় ততদূর অবধি গভীর দৃষ্টিপাতে পরখ করে সে। অতপর কানের এয়ারপড সচল করে গমগম আওয়াজে কাউকে আশ্বস্ত করে জানায়, শি ইজ টোটালি সেফ নাও। রুমে ফিরে সব কাজ বাদ দিয়ে আগে সিকিউরিটি ক্যামেরাগুলো ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে ঈশানী। মনে মনে ভাবে, একজন ইলেকট্রিশিয়ান আনলে বোধহয় বেশি ভালো হতো। ওদিকে ঈশানীর এইসব ছেলেমানুষী কর্মকাণ্ডগুলো এক দৃষ্টিতে গভীর নয়নে পরখ করতে করতে রাশভারী আওয়াজে বিড়বিড়ালো অন্য একজন, তুমি আমাকে খোঁজার জন্য যে সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছ সেই সিকিউরিটি কোম্পানি ওন করি আমি। হাউ সিলি এ সাকুরা। এক হাতে হুইস্কির গ্লাস আর অন্য হাতে পুরুষালী অভ্যাসবশত চিবুকে আঙুল বোলাতে বোলাতে নির্লিপ্তে ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে অ্যারিশ। আজকাল এটা ওর সকল ব্যস্ততার ঊর্ধ্বে। ঈশানী গন্তব্যে না থাকলে প্রিভিউ ভিডিওগুলো অযথাই টেনে টেনে দেখতে থাকে বারবার। আর যদি বাড়িতে থাকে তখন শত ব্যস্ততার মাঝেও কানে এয়ারপড লাগিয়ে হাতের অ্যাপেল ওয়াচের দিকে নজর রাখে সর্বক্ষণ। মিটিং, ডিল, মাফিয়ার রিউনিয়ন যে কোনো কিছুতেই অ্যারিসের দৃষ্টি থাকে অ্যাপেল ওয়াচে নিবদ্ধ। আজকাল ঈশানীকে কোনোরূপ প্রাইভেসি দেওয়ার প্রয়োজন অনুভব করে না অ্যারিস। সেটা যে কোনো অপ্রীতিকর দৃশ্যই হোক না কেন, বিন্দুমাত্র পরিমাণ দ্বিধাবোধ না করে সবটা নিগুড় দর্শনে গ্রাস করে মাফিয়া বস। কোনো এক অযাচিত কারণে ও মনে করে এটা একান্তই ওর প্রাপ্য, আর যেটা অ্যারিসের সেটার ভাগ ও পৃথিবীর কাউকে দেয় না, কাউকে না। সিকিউরিটি? তখন থেকে একটা শব্দ বলে যাচ্ছে অ্যারিস। ওর এই ভাবলেশীন মুখায়ব দেখে কপাল বেঁকে গেল তুষারের। সে পাইথন লিডার উপর প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, হ্যাঁ সিকিউরিটি, তখন থেকে এটাই বলে যাচ্ছি আপনাকে। তুষারের কর্কশ আওয়াজে সম্মতি ফিরে পায় অ্যারিস। গম্ভীর স্বরে বলে, আই হেট নয়েজ। কি হয়েছে সিকিউরিটির? সেই কখন থেকে বলে যাচ্ছি, আমাদের বাংলাদেশি সিকিউরিটি কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আগামী মাসে। মার্কেটিংয়ের জন্য একজন মডেল হায়ার করা হয়েছে, ইন্টারন্যাশনাল মডেল, তবে বাংলাদেশি বংশোদ্ভূত। দেখতেও বেশ সুদর্শন, নাম মাহিন বেঞ্জামিন। কিন্তু আপনি তো কানেই নিচ্ছেন না। কি বেঞ্জামিন বললে? মাহিন বেঞ্জামিন। তৎক্ষণাৎ মনে পড়ে যায় অ্যারিসের এই নামটা। এক্স্যাক্ট এই নামটাই ঈশানীর মুখে শুনেছিল ও। সে কি প্রশংসা! এখনও মনে পড়লে মস্তিষ্কে দাউ দাউ করে আগুন ধরে যায় ওর। বায়োডাটা দেখি। গম্ভীর স্বর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। তুষার বিস্মিত হলো, কৌতূহলী কণ্ঠে বলে উঠল, মডেলের বায়োডাটা চেক করে আপনি কি করবেন? কিন্তু আমি তো আইপড নিয়ে আসিনি। কোনো কাজই ঠিকমতো করো না। কুচকানো নয়নে কথাটা বলে ফের ল্যাপটপে দৃষ্টিপাত করে অ্যারিস।
ওইদিকে পাইথন লিডারের তিরস্কারে থমকে গেল তুষার। সেই সঙ্গে আশ্চর্য হলো দ্বিগুণ। আজকাল কোম্পানির মডেলের বায়োডাটাও চেক করতে চাইছে, হঠাৎ কি হয়ে গেল মাফিয়া বসের? এক মনে বিড়বিড় করতে করতে লাউঞ্জ ত্যাগ করে তুষার পরিশ্রান্ত কদমে এগিয়ে যায় নিজের রুমের দিকে। নিজের রুমে এসে কোনোরূপ সময় নষ্ট না করে প্রশস্ত কাউচে গা এলিয়ে দিল তুষার। চারিদিকে টানাপোড়েনে অবাস হয়ে আসছে 24 ঘন্টা একাধারে দায়িত্বে অবিরত থাকা যান্ত্রিক শরীরটা। তবে নিঝুম নিস্তব্ধতা ভেদ করল খুটখাট ক্ষীণ আওয়াজ। কর্ণ সচল হলো তুষারের। নিমেষে অক্ষিপট খুলে চোখ বোলালো ঘরের চারিদিকে। দেখল কাবার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছে রুশকন্যা ফ্লোরা। সম্পূর্ণ মনোযোগ স্থির রেখে নির্লিপ্তে জামা কাপড় গোছাচ্ছে সে। চিরাচরিত ফিনফিনে পোশাক আর অ্যাপ্রনে মারাত্মক স্নিগ্ধ লাগছে তাকে। বাঁধনহারা সর্পিল কেশ জুড়ে খেলা করছে ঈষৎ রক্তিম আভা। শীর্ণকায় শরীরের প্রতিটি গঠন ধনুকের মতো সুস্পষ্ট আর আকর্ষণীয়। পেলব মুখশ্রীতে অকৃত্রিম গোলাপি আভা, যেন গাছ থেকে পেরে আনা তরতাজা সুমিষ্ট পাকা ফল। তুষারের ভাবনার মাঝেই হাতের কাজ সম্পন্ন করে এদিকে ঘোরার জন্য উদ্যত হলো ফ্লোরা। তৎক্ষণাৎ বাদশাদে তুষার ঘোর আপত্তি জানিয়ে বলে, কিছুই হয়নি, আবার গোছাও। ভুরু কুচকালো ফ্লোরা। এতক্ষণ ধরে পরিশ্রম করে পুরো কাবার্ড গোছানোর পর বলছে কিছুই হয়নি? আজব মানুষ। কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না মোটেই। তাই তুষারের পানে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে ফের কাবার্ড গোছাতে আরম্ভ করলো মেয়েটা। পুনরায় ঘর জুড়ে নেমে এলো বিরাস নিস্তব্ধতা। তুষার চেয়ে রইল শুধু। দ্বিতীয়বারের মতো গোছানোর কাজ শেষ করে ওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল ফ্লোরা, এবার হয়েছে? না হলে নিজে করে নিন, আমি আর পারবো না। বেখেয়ালে কাবার্ডের দিকে একপল দৃষ্টিপাত করল তুষার, অতঃপর ছোট্ট করে জানালো, ঠিক আছে। ফ্লোরা চলেই যাচ্ছিল, তার আগেই পিছুটাকে তুষার তপ্তসারে জিজ্ঞেস করে, এত অভিমান কেন তোমার? সেই কবে থেকে মুখ ফুলিয়ে আছো? ঘাড় ফিরিয়ে প্রত্যুত্তর করল ফ্লোরা। তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি হলেন রাশিয়ান গ্যাংস্টার, ম্যান পাওয়ার অফ ব্রেডভা। আপনার সঙ্গে অভিমান করার অধিকার কোথায় আমার? অভিব্যক্তিহীন তুষার প্রগাঢ় তামাশা ছেয়ে আছে ওর স্তব্ধ মুখমণ্ডলে। চোখের মাঝে এক আকাশ বিষণ্ণতা ধরে রেখে জবাব দিল শুধু, অথচ আমার মনে হয় তোমার যতটুকু আছে তার ন্যূনতম অংশটুকু ওই পৃথিবীর অন্য কারোর নেই। কি বললেন? বুঝিনি। বুঝতে হবে না, এখন যেতে পারো। রাগ হলো ফ্লোরার। একে তো সোজা কথা সোজাভাবে বলতে পারে না, তার উপর মুখের সামনে ঠাস করেই বলে যেতে পারো। আবারও ভেতরে ভেতরে অভিমানে হু হু করে ওঠে নাজুক বক্ষপিঞ্জর, অথচ সামনাসামনি বিরক্তির স্বরে ঝাঁঝিয়ে ওঠে বলে, যাচ্ছি। ফ্লোরা চলেই যাচ্ছিল, ফের পিছু ডাকে তুষার। নিরেট স্বরে বলে, লাইটটা অফ করে যেও। আধুনিক সিস্টেম, মুখে বললে অটোমেটিক অফ হয়ে যায় লাইট। তবুও অহেতুক ফ্লোরাকে পেরেশানি দেওয়ার কোনো মানে আছে? অজ্ঞতা বিরক্তি বোধ করলো মেয়েটা। ধারালো স্বরে বলল, আমাকে এত জ্বালাতন করেন কেন আপনি? কোনো কারণ নেই, স্রেফ অভ্যাস। বউকে গিয়ে করুন। সে এসব অভ্যাস সহ্য করুক, আমি পারবো না। আমি এই জীবনে বিয়েই করব না, তাই বলে কি আমার অভ্যাস চালু রাখার জন্য কোনো মানুষ থাকবে না? এটা কি যৌক্তিক তুমি বলতে পারো? থাকুন আপনি আপনার যুক্তি নিয়ে, আমি গেলাম। তেতস্বরে কথাগুলো বলে গটগটিয়ে বেরিয়ে গেল ফ্লোরা। ওদিকে ফ্লোরা যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কপালে বাহু ঠেকিয়ে নীরবে চোখ বুঝল তুষার। অতিবাহিত হলো খানিকক্ষণ। কয়েক মুহূর্ত বাদেই পা টিপে টিপে ফিরে এলো ফ্লোরা। ঘুমন্ত তুষারের গলা থেকে টাইটা ঢিল করে দিল সাবধানে, অতঃপর পা থেকে জুতো জোড়া খুলে শরীর চড়িয়ে দিল উষ্ণ চাদরে। যাওয়ার আগে লাইটটা অফ করে দিয়ে ব্যথাতুর আওয়াজে রিনরিনিয়ে বলল, গুড নাইট। ফ্লোরা চলে গেল। অন্ধকারের মাঝে মৃদু হেসে নির্বিঘ্নে ঠোঁট নাড়ালো তুষার, যার শাব্দিক অর্থ দাঁড়ায় গুড নাইট।